টর্চটাকে বন্ধ নেভানো এরকম করতে করতে অল অফ সাডেন দেখলাম বাথরুমের যে ওপরে স্ল্যাব হয়, স্ল্যাবে একজন মহিলা বসে আমায় দেখছে। তার চুলগুলো সামনের দিকে নামার, মানে একদম সামনের দিকে ছাড়া, গাটা পোড়া, কপালের টিপটা ভীষণ জলজল করছিল এবং মাথা ভর্তি সিঁদুর। তাকিয়েছিলাম আমি রান্নাঘরের দিকে। বললাম না, রান্নাঘরে তো কেউ নেই, রাত্রি 2টোর সময় দিদিরাও কেউ উঠবে না। হঠাৎ করে এটা ভাবা জাস্ট আমার শেষ হয়েছে, তখনই দেখলাম যে স্টোভটা জ্বলে উঠল। স্টোভ জ্বলার কয়েক সেকেন্ড ঠিক আমার কানের পাশে খুব চেনা একটা ভয়েস, চিকলি চা খাবি? বাবা! তো আমি দিদুনকে গিয়ে জিজ্ঞাসা বললাম যে দিদুন, দয়াল বাম্মা বোধহয় এসেছে, আমি কি জানলাটা খুলবো, একটা বাটি দেবে বলছে। দিদুন সমস্ত বাসনপত্র ফেলে খালি আমায় বললো যে তুমি একটাও কথা বলবে না, তুমি চুপ করে এখানে বসে থাকো আর জানলা খুলবে না। Hello and welcome to X-Fear, the Uncanny Podcast. Hopefully আপনারা সবাই ভালো আছেন এবং আজকে যে এসেছে আমাদের স্টুডিওতে সে একাধিক ঘটনা শোনাবে। তবে তার সঙ্গে কথা বলার আগে কয়েকটা জরুরি কথা আগে বলে দিই। অফকোর্স সাবস্ক্রিপশনের কথা তো থাকবেই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আমাদের চ্যানেলটা। আর এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশন তো রইল। এ বাদে দুটো কথা বলতে চাই আমি, আমরা চাই রাদা। সো প্রথমত আমাদের এই সিরিজটা যখন শুরু হয়েছিল, দ্য নোশন ওয়াজ ভেরি ক্লিয়ার। সেটা হচ্ছে যে আমরা আনক্যানি কিছু সিচুয়েশনস, আনক্যানি কিছু ইনসিডেন্টস, আনন্যাচারাল, সেইগুলো নিয়ে আমরা এখানে ঘটনা তুলে ধরবো বা সেগুলো নিয়ে ডিসকাশন হবে। আনক্যানি বা আনন্যাচারাল বলতে কিন্তু উই আর নট গোয়িং টু স্টিক ডিরেক্টলি টু ভূত অ্যান্ড ভৌতিক ঘটনা। সেখানে কিন্তু অলৌকিক ঘটনাও হতে পারে, যেখানে কিছু মিরাকুলাস ইনসিডেন্টস, যেখানে কিছু ইনসিডেন্টস যেখানে ঠিক করে এক্সপ্লেন করা যাচ্ছে না, বা যেটা হচ্ছে বিয়ন্ড এক্সপ্লেনেশন। একদম খুব পরিষ্কার বাংলায় যদি বলি তাহলে পরে যে সমস্ত ঘটনাগুলো সাদা চোখে কোনো ব্যাখ্যা নেই, সেই সমস্ত ঘটনাগুলো তুলে ধরার জায়গাই হচ্ছে এটা। একদমই তাই। তো সুতরাং আমি জানি আমাদের কিছু দর্শক এটাতে একটুখানি ডিসঅ্যাপয়েন্ট হতে পারে। তার কারণ হলো তাদের এক্সপেকটেশন হয়তো যে শুধু ভৌতিক গল্পই হবে বা ভূত ওরিয়েন্টেড গল্প হবে। উই আর ভেরি সরি ফর দ্যাট। কিন্তু আমরা কিন্তু প্রথম দিক থেকেই এই কথাটা বারবার বলে এসেছি যে আমরা কিন্তু এখানে যে ঘটনাগুলো আনবো সেগুলো আনক্যানি ইনসিডেন্টস, কিন্তু শুধুমাত্র ভৌতিক বা ভূত রিলেটেড ঘটনাই যে থাকবে তার কোনো মানে নেই। আর আরেকটা বিষয় একটু বলবার আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে ভূতের বাইরে গিয়ে হয়তো হিন্দু ধর্মের কোনো একজন এলেন এবং তার কাছে কোনো হিন্দু দেবদেবী সম্পর্কিত কোনো একটা ঘটনা নিয়ে এলেন, বা একজন খ্রিস্টান কেউ এলেন, তিনি কখনো এসে একটা ভৌতিক ঘটনাই শোনাচ্ছেন, সেটা হচ্ছে ভূত কিভাবে, তাদের ভাষায় ভূত তাড়ানো। আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ রকমভাবেই ধর্ম নিরপেক্ষ এবং কোনো ধর্মকে আঘাত করার বা কোনো কিছু কোনো রকম ইন্টেনশন আমাদের নেই। আমরা শুধুমাত্র উপভোগ করার জন্য, একটু মনটা হালকা রাখার জন্য এই অনুষ্ঠানটাকে নিয়ে এসেছি এবং সেটা খুব সহজভাবে। একদমই তাই নয়, এটা কি অন আ সিরিয়াস নোট, বাট সাপোজ আমি যদি একজন খ্রিশ্চান ছেলে, আমার ফ্যামিলি ক্রিশ্চিয়ানিটি ফলো করে, বা আমি মুসলিম ছেলে, আমার ফ্যামিলি মুসলিম ইসলাম ফলো করে, এবং আমি হিন্দু ছেলে, আমার ফ্যামিলি হিন্দুইজম ফলো করে, এবং সেখানে যদি যে কোনো রকমের প্রবলেম হয়, আমার ধর্মের
মানে প্রথম যে নামটা আসবে সেটা হচ্ছে আমার ধর্মের যে দেব দেবী আছে তাদের কথাই আমরা বলি, রাইট? এটাই ন্যাচারাল ওয়েতে আসবে। তার মানে এটা না যে এটা হলে পরে বেটার হতো, ওটা হলে পরে বেটার হতো, এটাতে বেশি কার্যকরী হয়। যেটা তুমি বললে একদমই আমাদের ওই বাউন্ডারিতে আমরা একদম ফলো করি না। অল রিলিজিয়নস আর সেম, শুধু এবং ধর্মের ব্যাপারে আমরা ঢুকবো না, আমরা ঢুকছি না। আমাদের শুধুমাত্র আমাদের মানে উদ্দেশ্যটা হচ্ছে গল্প, সেটা ধর্ম বর্ণ জাত পাত কোনো কিছু আমরা বিচার করি না, গল্পের কোয়ালিটি বিচার করে আমরা এখানে নিয়ে আসি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য শুধুমাত্র। কারেক্ট, বা একটা ইনসিডেন্ট শেয়ার করার জন্য আপনাদের সাথে। আর তার সঙ্গে আরও একটা জিনিস যেটা বলাটা দরকার, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যামালগামেশন অফ আ লট অফ কমেন্টস। আমরা বহুবার দেখেছি যে কমেন্টে এসছে 4 মিনিট 55 সেকেন্ড থেকে গল্প শুরু হলো, বা 5 মিনিট 6 সেকেন্ড থেকে ঘটনা শুরু হলো। বকটা বেশি হচ্ছে, বা বাজে কথা বেশি হচ্ছে, বা ভাট বকা বেশি হচ্ছে। ভাট শব্দ ভাট অনেকবার শব্দটা। আসছে উঠে। এটা একটা টক শো, ইটস আ পডকাস্ট। এখানে কনভারসেশন হবে এবং এটাই নর্মাল। এটা আমরা আগে বহুবার ইন্ডিভিজুয়াল কমেন্টে আমরা রেসপন্ড করে বলেছি, অন স্ক্রিনও বলেছি। আর একটা বিষয় হচ্ছে কি, যারা এখানে আসছেন তাদের সময় বের করে, তাদের স্কেডিউল থেকে একটা সময় ম্যানেজ করে আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের স্টুডিওতে বসছেন এবং ঘটনাগুলো শেয়ার করছেন, আপনাদের সঙ্গে শেয়ার করছেন। আমার মনে হয় সেই মানুষগুলোরকে একটা রেসপেক্ট দেওয়াটা আমাদের একটা ডিউটি, আমাদের এই প্ল্যাটফর্মের তরফ থেকে। সুতরাং যিনি আসছেন বা যে আসছে, সে যখন আমাদের এখানে তার ইনসিডেন্টটা শোনাচ্ছে, তার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন, সে কি করে, কোন ফ্র্যাটার্নিটি থেকে বিলং করে, তার লিটল ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট দোজ পিপল, এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। সে যদি আমি বলি এখানে যে মনোজের এপিসোডে, হি ইজ আ ইন্টারন্যাশনাল প্লেয়ার, স্পোর্টসের সঙ্গে যুক্ত, ইটস আ বিগ থিং। কিছুদিন আগে আমাদের এপিসোডে যে এসেছিল অঙ্কুরের কথা অঙ্কুর বর্মন, একটা ন্যাশনাল লেভেল প্লেয়ার, ইউরেশিয়া কাপে ও ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, ইটস আ বিগ থিং। এবং সেখানে তার সঙ্গে একটা কনভারসেশন এবং তার অ্যাচিভমেন্টের সম্বন্ধে একটুখানি জাস্ট একটা ছোট্ট কনভারসেশন, হালকা, এটা হওয়াটা খুব স্বাভাবিক। আমার মনে হয় দ্যাটস আ কাইন্ড অফ আ রেসপেক্ট দ্যাট উই ওয়ান্ট টু ডিসপ্লে অর ডেমনস্ট্রেট অন আওয়ার সেট। সো হ্যাভিং সেড দ্যাট, আজকে যে এসেছে আমাদের স্টুডিওতে ঘটনা শোনাতে, তার নাম হলো অমৃতা চন্দ। কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? গ্রেট, আমরাও ভালো আছি। এবং a little bit of information about you. তুমি শিলিগুড়ি রেসিডেন্ট, লোকাল রেসিডেন্ট? ইয়েস, শিলিগুড়ি লোকাল। আর কি করছো তুমি এখন রিসেন্টলি আমার দিদির সাথে ক্লাউড কিচেনে আছি। আচ্ছা, আমরা একটা ক্লাউড কিচেন চালাই শিলিগুড়িতেই। বাহ, বেশ বেশ। সো আমরা আজকে একাধিক ঘটনা শুনবো, তাই তো? হ্যাঁ, রিয়েল ইনসিডেন্ট তোমার জীবনে ঘটে যাওয়া। আমার সাথেই ঘটা কিছু ঘটনা আছে, তো সেখান থেকে আমি 3টে ঘটনা তোমাদের শোনাবো। গ্রেট। তবে অমৃতার ঘটনাগুলো শোনার আগে এটাও বলে দিই যে ওই যে আমরা প্রথাটা শুরু করেছিলাম যে এপিসোডে এন্ডের দিকে আমরা 2জন বা 3জন বা 1জনের নাম নেব, যাকে আমরা একটা থ্যাঙ্কস জানাতে চাই আমাদের তরফ থেকে, আমাদের এই ভিউয়ার্স লিস্টের থেকে। তো আজকেও আমরা শেষেই জানাবো কি? শেষেই জানাবো, বেশ, তাহলে পরে এপিসোডটা পুরোটা ফলো করা হবে। সো কামিং ব্যাক টু ইউ, শুনি ঘটনাগুলো। ওকে, একদম ছোটোবেলা থেকে তাহলে শুরু করি। আমার তখন 2-3 মাস বয়স। আমরা এখন যেখানে থাকি, এর আগে অন্য একটা বাড়িতে থাকতাম শিলিগুড়িতেই। তো ওই বাড়িতে একদম ছোটোবেলাতেই মায়ের কাছে গল্প শোনা যে একজন মহিলা ছিলেন, ওই বাড়িতেই থাকতেন আমাদের পাশেই। তো গ্রামের ছাপোষা মহিলা, খুব সুন্দর সেজেগুজে থাকতেন, বড় টিপ পরতেন, সিঁথি ভর্তি সিঁদুর পরতেন, তো আমায় খুব ভালোবাসতেন। এবার
মা যখন বাইরে কোথাও যেত বা মা কিছু কাজ করছে, আমাকে ধরার কেউ নেই, তো শুনেছি উনি সবসময় আর কি এগিয়ে আসতেন, খুব স্নেহ করতেন আমাকে। তো একদিন আমি আর মা বসে খাচ্ছিলাম, তো তখন মা আর কি পুরোনো দিনের কথা বলছিল যে এরকম একজন ছিলেন, তোকে খুব ভালোবাসতেন, তো উনি তো এখন নেই, উনি মারা গিয়েছেন। তো আমি খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যে মানে কিভাবে মারা গেলেন, কি হলো। তো তারপর মা বলল যে এরকম ওনার পুজো দিতে গিয়ে ওই আগুন লেগে শাড়ির আঁচলে, তো উনি তখন প্রেগনেন্টই ছিলেন, ওই সময় উনি মারা যান। আর ওনাকে বাঁচাতে গিয়ে ওনার হাজব্যান্ডও মারা যায় ওখানেই। আচ্ছা, মানে পুরো খুব বাজেভাবে আর কি আগুন লাগে, যেটা মায়ের থেকে শুনি। তো শুনে আমারও খুব খারাপ লাগলো, বিকজ স্বাভাবিক। শুনলাম যে একজন আমাকে এত ভালোবাসতেন, আমি তাকে দেখিও নি কখনো, মায়ের কাছেই শোনা পুরোটা। তো মাকে বললাম যে ঠিক আছে, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি খুব মিস করছো জায়গাটা, বেশি দূরে তো না, তাহলে চলো একদিন ঘুরেই আসি ওখান থেকে, আমিও পুরনো লোকদেরকে একটু দেখবো যাদের আমি সেই ছোটোবেলায় দেখেছি। তো একদিন প্ল্যান হলো, আমি আর মা গেলাম ওখানে। আমি আর মাই গিয়েছিলাম, বাবা আমাদের সাথে সেই সময় যেতে পারেনি। তো ওখানে যাওয়ার পরে এবার শুধু হাজব্যান্ড আর ওয়াইফই তো থাকতেন ওখানে, আর ওদের আত্মীয় স্বজন যারা ছিল, তো ওই সময় ওরা ছিল ওখানে। আর যে ঘরটা ওদের ছিল পুড়ে গেছিলো, সেটা তো আর এখন কিছু করার নেই, ওটা ওইভাবেই রাখা। তো একদিন রাত্রেবেলা ওখানে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে, তো আমাকে আর মাকে একটা আলাদা ঘর দিয়েছে, তো আমরা ওখানে শুয়ে আছি। তো অনেকক্ষণ রাত্রেবেলা মানে একটু বাথরুম পাচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে। তো মাকে বললাম যে মা আমার একটু টয়লেট যেতে হবে, তা আমি টয়লেট করে আসি। তো মা বললো যে না, একা যাস না, এখানে তো চিনিস না তুই, আমি তোর সাথে যাচ্ছি, চল। তো ওনাদের বাড়িটা যেহেতু একটু পুরনো দিনের মতন বানানো, তো বাথরুমের পুরো ব্যাপারটা বাড়ির থেকে একটু সেপারেট। আচ্ছা আচ্ছা। লিভিং রুমের থেকে অনেকটা হেঁটে যেতে হয় বাইরের দিকটা। তো মা বললো যে আমি তোর সাথে যাচ্ছি, চল। আর ওই দিকটার লাইটগুলো একটু ডিম, খুব একটা আলো আসে না, অত জোরালো নয় আলো। একটা টর্চ নিয়ে মার সাথে গেছি। আমি ঢুকেছি বাথরুমে, তো মা বললো যে দরজাটা বন্ধ করিস না ভেতর থেকে, দরজাটা এমনি চাপিয়ে দে, আমি এখানে তোর জন্য দাঁড়াচ্ছি। ঠিক আছে, মা বললো টর্চটা তুই নিয়ে যা ভেতরে লাইটটা তো জোরালো নয়। তো ভেতরে যাই হোক, এবার গিয়ে টয়লেট করে, এবার আমার একটু স্বভাব ছিল জল নিয়ে খেলার। তো মা বাইরে দাঁড়িয়ে আছে, তাও একটু জল টল একটু ছিটিয়ে টিটিয়ে, এবার টর্চটা যেটা আমার হাতে ছিল, তো সেটাকে ওই হয় না যে টর্চটাকে বন্ধ করছি, অন করছি, যেটা করে বাচ্চারা যেটা করে থাকে। তখন আমি 6-এ পড়ি, আর হোস্টেল থেকে এগুলো শিখেও এসেছি বন্ধুদের থেকে। তুমি হোস্টেলে পড়তে? আমি হোস্টেলে থাকতাম। আচ্ছা। তো খুব আর কি মজা লাগছে আমার, আমি করছি। এবার হঠাৎ করে টর্চটাকে বন্ধ নেভানো এরকম করতে করতে অল অফ সাডেন দেখলাম বাথরুমের যে ওপরে স্ল্যাব হয়, স্ল্যাবে একজন মহিলা বসে আমায় দেখছে। তার চুলগুলো সামনের দিকে নামার, মানে একদম সামনের দিকে ছাড়া, গাটা পোড়া, কপালের টিপটা ভীষণ জলজল করছিল এবং মাথা ভর্তি সিঁদুর। আমি জাস্ট মানে এটুকু দেখে আমি চিৎকার করে আমি অজ্ঞান হয়ে গেছি। বাইরে মা দাঁড়িয়েছিল, আমি তারপরে কিছু জানি না। তো যখন আমার জ্ঞান ফেরার পর বিছানায় শোয়া এবং আশেপাশে দেখলাম সবাই দাঁড়ানো, মানে ওই বাড়ির যারা ছিলেন। মা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছে, কি হলো হঠাৎ করে। সবাই আমাকে জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে, তুই হঠাৎ করে এরকম অজ্ঞান হয়ে গেলি, চিৎকার করলি। এবার আমি মানে প্রসেস করতে পারছিলাম না যে জিনিসটা কি হলো। স্বাভাবিক না, ক্লাস 6-এ পড়ো তখন আমি অনেকটাই ছোট। হ্যাঁ, একদমই। তো আমি বললাম যে আমি এরকম একজনকে দেখেছি, যার গাটা পোড়া ছিল আর লাল একটা টিপ পড়েছিল মাথায়, টিপটা খুব জলজল করছিল, মাথা ভর্তি সিঁদুর ছিল, চুলগুলো ছাড়া ছিল। তো এটা বলার পরে মানে ওখানে যারা থাকতেন তারা একে অপরের দিকে আর কি মানে তাকাচ্ছে, একটা গুনগুন করে কিছু একটা বলছে, এরকম একটা
মনে হলো। তো আমি তখন জিজ্ঞাসা করলাম যে মানে কি ব্যাপারটা কি, বিকজ আমি এত ভয় পেয়ে গেছি ওটা দেখে। তো তখন ওখানে একজন বললেন যে ওনারাও মাঝে মাঝে ফিল করেন একটা পোড়া স্মেল পান কখনো কখনো। মানে এমনও হয়েছে ওনারা অনেকবার চেক করেছে গিয়ে যে কিছু পুড়ছে কিনা, আচ্ছা আচ্ছা, কিন্তু কোথাও কিছুই পুড়ছে না, বাট তাও একটা পোড়া স্মেল পাচ্ছেন। আর এক দুজন ওনাকে দেখেছেন, যাকে আমি দেখেছিলাম। তো এটা ওই ভদ্রমহিলাই যিনি আমায় ভীষণ ভালোবাসতেন, বিকজ ওই মানে এরিয়াতে উনি একমাত্র ওই বড় টিপ পরতেন আর ওইভাবেই সাজগোজ করে থাকতেন। Oh God. ওই ঘটনা শুনে গিয়েছে তো সেই জন্য হয়তো একবার দেখা দিলেন বা কিছু। বাট যখন তুমি মানে ওখানে মানে তোমার মায়ের কাছে এই ঘটনাগুলো শুনেছো, মানে ওনার ডেসক্রিপশন শুনেছো, রাইট। তারপরে যখন ওখানে গিয়েছো সেটা যে বিশালভাবে তোমার মনে আছে বা সেটা যে একটা না। মাথার মধ্যে প্লে করছে এরকম তো কোনো ব্যাপার ছিল না। একদমই না, কারণ জাস্ট মায়ের কাছে শোনা, এমনি Right, খেতে right, বসে যেরকম হয়। আর শুধু তো ওনার কথা না, ওখানে পারিপার্শ্বিক আরও 2-3 জন ছিলেন, তাদের কথাও মা বলেছিল আমায়। Correct, correct. তো মানে অতটা আমাকে স্ট্রাইক করেনি জিনিসটা আলাদা করে। মানে ব্যাপারটা খুব একটা শর্ট পিরিয়ডের, কিন্তু কিন্তু আমার ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট, মানে সাংঘাতিক ব্যাপার। এবং চেহারাটা পুরো পুড়ে যাওয়া। হ্যাঁ, পুরোটাই পুড়ে যাওয়া। আর ওখানে মানে ওনাদেরই ওরকম পুড়ে গিয়ে মৃত্যু হয়, একটা খুব আনসার্টেন। সাংঘাতিক। শুনি পরের ঘটনাটা। বেশ, পরের যে ঘটনাটা ওটা আমি আরেকটু বড় হওয়ার পরে ঘটনাটা ঘটে। তখন আমি ক্লাস 9, তখনও হোস্টেলেই। তো হোস্টেলে একদিন ফোন যায় বাড়ি থেকে যে শুনি যে বম্মা মারা যায়। তো শুনে খুব খারাপ লাগে, বিকজ তখন ছুটি পাবো না, আসতে পারবো না। বম্মার সাথে আমার মানে খুব ভালো একটা সম্পর্ক ছিল। বম্মা মানে কি তোমার জেঠি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমার জেঠি, আমি বম্মা বলতাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ও একটু অমৃতাকে থামিয়ে একটা কথা একটু বলে নি। সেটা হচ্ছে যে অমৃতা খুব ভালো গুছিয়ে গল্প বলতেও পারে না। ও এটা আগেই একবার বলেছে। তা ওর গল্প না, বলা এটা তো কোনো ম্যান্ডেট রুল নেই যে যারা এখানে আসবে তারা ভীষণ ভালো গুছিয়ে গল্প বলবে, রাইট? আমরা তো রিয়েল ইনসিডেন্ট শুনছি, সুতরাং you আর can carry তুমি on. ওটা Absolutely. মাথায় রেখো না, তুমি তোমার মতো করে শোনাও। ওকে। বলো। তো বম্মা মারা যাওয়ার মোটামুটি 2 মাস পর আমি আসি শিলিগুড়ি। তো বম্মার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। যখন হোস্টেল থেকে বাড়ি আসতাম সব সময় পড়তে যাচ্ছি বা এমনি উঠোনে হাঁটাহাঁটি করছি, সবসময় জিজ্ঞাসা করতো কিছু খাবি নাকি, কিছু বানিয়ে দেবো নাকি, চা খাবি নাকি বল, ভাত খাবি নাকি বল, ম্যাগি বানিয়ে দেবো নাকি, সব সময় কি খাবি কি করবি, মানে একটা চলতো। আর বম্মাদের ঘরে একটা পাম্প স্টোভ ছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। ওই পাম্প হ্যাঁ, দিয়ে যে যেটা পাম্প দিয়ে চালায় যে স্টোভটা, সেটা ছিল। তো সন্ধেবেলা বম্মা যখন সন্ধ্যের টিফিনটা বানাতো ওই পাম্প স্টোভেই বানাতো। আচ্ছা মানে সন্ধেবেলা ধরো কখনো একটু ঘুগনি বানালো বা কখনো একটু পরোটা করলো, আলুর পরোটা করলো চাটনির সাথে খাওয়ার জন্য, তো সেটা পাম্প স্টোভেই করতো। আর বম্মা বেশ হাতে খুব সুন্দর শাখা পলা 3-4টে চুড়ি এরকম পরতো, ভালোই লাগতো দেখতে হাতটা। যখন পাম্প করতো তো একটা অদ্ভুত সাউন্ড হতো চুড়িটার, ভাল লাগতো আমার সাউন্ডটা। আমার খুব, আচ্ছা, ওই pump হ্যাঁ, করার যে পাম্প করার সময় তো movement-টা, সবকটা চুড়ি নিয়ে একটা সাউন্ড হতো, আমার সাউন্ডটাও শুনতে খুব ভালো লাগতো আমার। তো বম্মার 2 মেয়ে আছে। তো তারপরেও মানে সব সময় আমি যখন হোস্টেল থেকে বাড়ি যেতাম ওদের দুজনকে ভুলেই যেত অলমোস্ট, মানে সবসময় আমার সাথে। তো মানে খুব ক্লোজ ছিলাম আমি আর বম্মা। তো শুনি এরকম মারা গিয়েছে, তো ভীষণ মন খারাপ হয়। আমি তখন আসতে পারিনি, হোস্টেলেই ছিলাম। তো 2 মাস পর আসি বাড়িতে। এসে যাই হোক যেটা হয়, মানে দিদিরা ফার্স্ট টাইম দেখলো বম্মা মারা যাওয়ার পর, অনেক মানে কথাবার্তা যে
তুই থাকলে ভালো হতো। এরকমও শুনেছিলাম যে লাস্ট যখন মানে মারা যাওয়ার যখন মানে একদম শেষ টাইমে দেখতেও চেয়েছিল আমাকে, তখন তো পসিবল হয়নি আসা, আমার এক্সাম চলছিল। তো একদিন রাত্রে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবার, মা বাবা শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। তো শুয়ে শুয়ে একটু বই পড়ছিলাম, ঘুমই আসছিল না সেদিন, একটু গরম লাগছিল ভীষণ, খুবই গরম লাগছিল, মানে একদম ঘুমোতেই পারছিলাম না। তো অনেকক্ষণ শুয়ে থাকার পরে তো ভাবলাম যে একটু বাইরে গিয়ে একটু দাঁড়াই, বাইরে একটু ঠান্ডা যদি হাওয়াটা একটু গায়ে লাগবে, একটু যদি ভালো লাগে। তো আমার যে ঘরটা ছিল সে ঘরের দরজাটা ওপেন হলে স্ট্রেট বাবার ঘর। আচ্ছা। তা আর আমার ঘরে আমি আর মা শুতাম। তো বাবার ঘরের যে দরজাটা, দরজার পাশেই হচ্ছে বম্মার রান্নাঘর। আচ্ছা। আমার ঘরে বারান্দায় যদি আমি দাঁড়াই একদম স্ট্রেট বম্মাকে আমি দেখতে পাই, আচ্ছা। মানে এরকম আচ্ছা, ছিল আচ্ছা, ঘরটা। তো ওই জন্য কি হতো, আমি যখন বসতাম টসতাম ঘরের সামনে, তো সারাক্ষণ বম্মার সাথে আমার গল্প একটা চলতো, কথাবার্তা একটা চলতো। আর বম্মা সারাদিন রান্নাঘরেই থাকতো, এটা সেটা কিছু না কিছু বানাচ্ছেই। তো সেদিন রাত্রে এরকম ভীষণ গরম লাগছে, তো ঠিক আছে একটু বাইরে যাই। তো দরজাটা খুলেছি, খুলে এরকম বারান্দায় দাঁড়ানো, প্রচণ্ড অন্ধকার, রাত্রি 2-2:30 অলমোস্ট বাজে। তখন তো আর কেউ সবাই ঘুমোচ্ছে বাড়িতে। আমি মানে ওখানে গিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এদিক ওদিক দেখছি। অনেকক্ষণ পর খুব চেনা একটা আওয়াজ পাচ্ছিলাম, ভীষণ চেনা আমার আওয়াজটা। তো আওয়াজটা পেতেই আমি রান্নাঘরটার দিকে একবার আমার চোখ যায়, দেখলাম কিছু নেই, বাট স্টোভে পাম্প দেওয়ার একটা আওয়াজ হচ্ছে, আর সাথে সেই বম্মার চুরির আওয়াজটা। ওই পাম্প করার সময় যে রাইট চুরির আওয়াজ। রাইট, পাম্প দেওয়ার সময় যে আওয়াজটা হতো একদম সেই আওয়াজটা। নোটিস করলাম জানলাটার পাল্লাটা খোলা, রান্নাঘরে জানলার পাল্লাটা খোলা, কিন্তু একটা পাতলা একটা পর্দা দেওয়া, মানে পর্দাটা এতটাই পাতলা যে ভীষণ ট্রান্সপারেন্ট, দেখা যায়। তাকিয়েছিলাম আমি রান্নাঘরের দিকে, বললাম না রান্নাঘরে তো কেউ নেই, রাত্রি 2টোর সময় দিদিরাও কেউ উঠবে না। হঠাৎ করে মানে এটা মানে ভাবা জাস্ট আমার শেষ হয়েছে, তখনই দেখলাম যে স্টোভটা জ্বলে উঠলো। মানে স্টোভ জ্বলার কয়েক সেকেন্ড ঠিক আমার কানের পাশে খুব চেনা একটা ভয়েস, টিকলি চা খাবি? বাবা! আর আমি ওই জায়গাটা না মানে ভীষণ স্টিফ হয়ে গেছিলাম, স্বাভাবিক, মানে বম্মা তো নেই, বম্মা তো 2 মাস আগেই কারেক্ট মারা গিয়েছেন। আর গলার আওয়াজটাও একদম বম্মার গলার আওয়াজ, বম্মার চুরির আওয়াজ। চুরির আওয়াজটা না খুব চেনা হয়ে যায় না, আমরা মায়েদের চুরির আওয়াজ বুঝতে পারি না যে কারেক্ট। আর স্টোভটাও তখন জ্বলছে, স্টোভটা তখন জ্বলছে, মানে তুমি জানলা দিয়ে দেখছো? আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি, আমি জানলা দিয়ে শুধুমাত্র স্টোভের আগুনটাই তখন দেখতে পাচ্ছি, বিকজ প্রচণ্ড অন্ধকার। মানে ও কিন্তু রান্নাঘরের আগুন জ্বলা দেখছে, কিন্তু কথাটা শুনেছে কিন্তু কানের পাশ থেকে। একদম আমার কানের পাশে, মানে একদম কানের কাছে এসে কেউ যদি কিছু বলে তখন যে ফিলটা, আমি ওই ফিলটাই পেয়েছি। আর বম্মার গলার আওয়াজ তো আমি চিনবই, স্বাভাবিক, ওটা বম্মাই ছিল। তারপরে কি তুমি ওই রান্নাঘরের দিকে গিয়েছিলে? না, আমি রান্নাঘরের দিকে যাইনি, আমি মাকেই একটু চিৎকার করে ডেকেছি, মা তো আমার পাশেই আমার ঘরেই শুতো। তো মা আমার চিৎকার করে ডাকার পরে মা উঠে বলেছে কি হয়েছে। তো আমি একদম ওই জায়গাটাতেই শক্ত করে দাঁড়িয়েছিলাম, বিকজ আমি মানে ভীষণ ভয় পাচ্ছিলাম নড়তে, যে ডান দিকে নড়বো না বাদিকে নড়বো। আর আমি রান্নাঘরের দিকেও তখন আমি তাকাতে পারছিলাম না, কারণ তুমি তো তখন মানে ফ্রিজ হয়ে গেছো নাকি? আমি পুরো ফ্রিজ হয়ে গেছিলাম। বাট আমি জাস্ট মাকে ডেকেছি, তো মা এসে আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, তুই এরকম মানে শক্ত হয়ে গেছিস কেন? তো মা যখন আমাকে ধরলো গিয়ে, যখন ঘরে নিয়ে আসলো, তো মাকে আমি পুরো ঘটনাটা বললাম। তো মা বললো কি দরকার ছিল এত রাত্রিবেলা বাইরে যাওয়ার, এত ভালোবাসতো তোকে, লাস্ট টাইম তো তোকে দেখতে পারেনি, উনি দেখতে চেয়েছিল অনেকবার। তো যাই হোক, তারপরে আমি আর সেরকম
কিছু ফিল করিনি, ওই ওয়ান মানে টাইমই ফিল করেছি। হতে পারে যে তোমাকে দেখতেই এসেছিল বা হতে পারে। বাট মানে তোমার মা যখন এসে তোমার সঙ্গে কথা বললো যখন, তখন তখন কি স্টোভটা জ্বলছিল নাকি না? তখন স্টোভ জ্বলছিল না? আমি মাকে ডাকার পরে স্টোভ নেই নিভে গেছে, মানে নিভে গেছে আর কি। নিভে গেছে, কারণ পাম্প স্টোভের একটা খুব অদ্ভুত আওয়াজ হয়, সঙ্গে করে একটা একটা আওয়াজ হয়। মানে তুমি ধরো রান্নাঘরে পাম্প স্টোভটা ধরো জ্বলছে, তুমি মোটামুটি পাশের ঘর থেকেও আওয়াজটা শুনতে পাবে। পাম্প স্টোভের একটা অদ্ভুত একটা আওয়াজ হয়। আর তখন রাত্রিবেলা তো চতুর্দিক নিস্তব্ধ, কারেক্ট, আর তো আওয়াজটা কোনো আরো বেশি হবে। আওয়াজটা তো আরো বেশি হবে, তো কোনো আওয়াজই নেই। এবার মাকে আমি যখন বললাম, মা হয়তো মানে ব্যাপারটা আমি যাতে ভয় না পাই সেটার জন্য মা আরও ব্যাপারটাকে আরও এক্সপ্লেনেশন আমাকে দিতে দেয়নি, বাট আমার মনে হয় মাও হয়তো কিছু ফিল করেছিল, বিকজ বম্মা আমার মারও অনেকটাই ক্লোজ ছিল। ক্লোজ ছিলেন মানে হতে পারে যেহেতু খুব ভালোবাসতো এবং ওই ধরনেরই একটা অ্যাক্টিভিটি, সুতরাং হয়তো লাস্ট টাইম মানে একদম শেষের সময় দেখতে পাইনি বলে হয়তো দেখা দিয়ে গেল। ওর যে দুটো ঘটনা শোনালো, দুটো ঘটনা একটু মায়া জড়ানো। মায়া জড়ানো, কারেক্ট। আর একটা ঘটনা আছে, আর একটা আছে ঘটনা, শুনি বরং। ওকে, লাস্ট যে গল্পটা বলবো, গল্প না ঘটনা, যে ঘটনাটা বলবো সেটা আমার দিদুন বাড়ির ঘটনা। আচ্ছা, এটা আমি তখন মানে 9 জাস্ট এক্সাম দিয়েছি। আচ্ছা, এক্সাম দেওয়ার পরে যে একটা ফাইনাল আগের যে এক্সামে, ঘটনাটা বললে ব্যাক টু ওটা ব্যাক নাকি? ব্যাক টু ব্যাক, আচ্ছা আচ্ছা, ওটাও ক্লাস 9-এরই ঘটনা ছিল। এটাও আমি এক্সাম মানে ফাইনাল এক্সাম দেওয়ার পরে ছুটিতে বাড়ি এসেছি। তো বাড়ি আসার পরে এবার মাকে বললাম, তো অনেক দিন দিদুনের সঙ্গে দেখা হয় না, একটু দিদুন বাড়ি থেকে ঘুরে আসি। আর শুনলাম আমার মামা একটা নতুন একটা বাড়িও করেছে ওখানে, ওটাও আমি দেখতে আচ্ছা, পারিনি, ওটাও আর কি দেখা ওটাও হবে। একটু দেখাও হয়ে যাবে আমার। কারণ আমাদের পুরনো বাড়ি একটু মানে অলমোস্ট খারাপ হয়ে গেছিলো বাড়িটা, ওখানে থাকা যাচ্ছিল না। আচ্ছা, তো মামা নতুন একটা বাড়ি করেছে, তো গেছি দিদুন বাড়িতে, বেশি দূরে না, হলদিবাড়িতেই। আচ্ছা আচ্ছা, বাবা আমায় দিয়ে এসছে, তো ওখানে 3-4 দিনের প্ল্যানেই গেছিলাম, 3-4 দিন দিদুনের সঙ্গে থাকবো। মামারা ছিল না, দিদুন একাই ছিল বাড়িতে। দিদুনের যে নতুন যে বাড়িটা করা হয়েছে, তো ওটা ঢোকার মুখেই বাঁ হাতে একদম এন্ট্রেন্সেই একটা বাঁশঝাড় আছে, বেশ বড় বাঁশঝাড়টা, অনেকটা জায়গা জুড়ে। ছোটবেলাতেও দেখেছি বাঁশঝাড়টা অনেকবার। বাঁশঝাড়ের অপোজিটেই হচ্ছে পুরনো বাড়ি, আচ্ছা, যেটাতে কেউ এখন থাকে না, খুব প্রয়োজন হলেই ওখানে আমরা যাই, সবাই মানে নতুন বাড়িতেই এখন শিফটেড। আর ওই যে পুরনো বাড়িটা, তার পাশেই একটা ফ্যামিলি থাকতো, মানে ওদের সাথে আমাদের খুব ভালো রিলেশন। বেশ। যখনই আমি যেতাম ওদের বাড়িতে যাইটাই। আর এমনি গ্রামের বাড়িতে যেটা হয়, সন্ধে হলে একটু সবাই বাড়িতে গিয়ে একটু গল্প করা, এক জায়গায় বসে চাটা খাওয়া। ইনফ্যাক্ট আমাদের এখানেও ছোটবেলার দিকে এরকম ধরনের কালচার ছিল। এখন তো মোবাইল ফোন আর রাইট, টিভি বাকি সব জিনিসের জন্য এখন সেই ব্যাপারটা চলেই গেছে, কিন্তু আগে সন্ধেবেলায় মোটামুটি লোকের এর বাড়ি বাড়িতে ও যাচ্ছে, সেখানে একটা গল্পগুজব হচ্ছে, বাচ্চাগুলোর মজা, কারণ হয়তো পড়তে বসতে হবে না। হ্যাঁ ঠিক। তো দিদুনের একটা বেস্ট ফ্রেন্ড আছে ওখানে, রামপ্রসাদের মা বলি সবাই পাড়া, ওখানে পাড়াতে। তো দিদুন বললো আজকে ওদের বাড়ি থেকে ঘুরে আসি চল। তো ওদের বাড়িতে ঘুরতে গেছি, তো ঘুরে টুরে একটু সন্ধ্যে হয়েছে, আর ওখানে মোটামুটি অলমোস্ট 8টার দিকে সবাই বাড়ি চলে যায়, মানে যে যার বাড়িতে ঢুকে যায়। মানে 8টার সময় হাটও বন্ধ হয়ে যায়, বাজারও বন্ধ হয়ে যায়, যে যার বাড়ি চলে যায়। তো ওদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে দিদুন রান্না টান্না করলো, তো করার পরে আমি আর দিদুন খেতে বসেছি। রামপ্রসাদের বাড়িতে যখন গেছিলাম, ওই সন্ধ্যেবেলা গল্পতে বসলে যেটা হয় আর কি, তো ওই বাঁশঝাড় নিয়ে একটা কিছু কানাফুসা একটা গল্প আমি শুনছিলাম ওখানে। তো ওখানে আমার এজের আরও 2-3 জন ছিল, তো ওই গল্পটাতে আমি তখন অতটা কনসেন্ট্রেট করতে পারিনি। তো ভাবলাম যে
ঠিক আছে বাড়িতে গিয়ে দিদুনের থেকে শুনে নেব গল্পটা। মানে দিদুন, রামপ্রসাদের মা, আরও 2-3 জন মহিলা ছিল, ওরা নিজেদের মধ্যে একটা আলোচনা করছিল। তো আমি দিদুন খেতে বসেছি, তো দিদুনকে বললাম যে ওই যে তখন তোমরা একটা গল্প করছিলে না, কি গল্প করছিলে গো, কি হয়েছে গো বাঁশঝাড়টা, তো আমাকে একটু বলো না। দিদুন প্রথমে বললো কি না ওইসব বাচ্চাদের শুনতে হয় না। তাই বলছে শোনো আমি এখন ক্লাস 9-এ পড়ি, আমাকে বলতেই হবে, আমাকে বলো, আমি তখন শুনতে পারিনি ঠিক করে। তো দিদুন বলল যে ঠিক আছে বলবো, কিন্তু এটা নিয়ে কিন্তু বাইরে কোথাও তুমি আলোচনা করবে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, বাইরে কাকে বলবো আমি, বড় জোর গিয়ে মাকে বলতে পারি, আর তো কাউকে বলবো না। বললো ঠিক আছে তাহলে বলছি শোন। আমাদের যে পুরনো বাড়িটা, পুরনো বাড়ির পেছনে একটা ফাঁকা একটা জমি আছে। আচ্ছা, তো জমির পাশে একটা বাড়ি আছে, মানে জমিটা পার করে। তো সেই বাড়িতে একটা বাচ্চা একটা ছেলে থাকতো, যে ছেলেটার মা মারা যায়। তো মা মারা যাওয়ার পরে বাবার একটা বিয়ে করে। আচ্ছা, তো সৎ মা যে ছিল ছেলেটার, তো সে নাকি ভীষণ অত্যাচার করতো ওকে, মানে মারধর করতো না, রাত্রিবেলা হলে পরে বাইরে দাঁড় করিয়ে রাখা, ঘরে ঢুকতে না দেওয়া, ঠিক করে খাবার দাবার না দেওয়া। আর ওদের বাড়িতে অনেকগুলো গরু ছিল, মানে গরুদের যাবতীয় কাজকর্ম বাচ্চা ছেলেটাকে দিয়ে করাতো। বাচ্চা মানুষ, ও তো মানে কত করবে। আর গ্রামের মানুষদের তো অত সবার পরিস্থিতি ভালো নয় যে প্রত্যেক দিন কাউকে খাওয়াতে পারবে এরকম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো ও বেশিরভাগ সময়টাই গরুদের খাবার খেয়েই শুনেছি থাকতো এই বাচ্চাটা বাচ্চা মানে কিরকম বয়স হবে? দিদুনের কাছে যখন শুনলাম যে ওর যখন বাবা মানে সেকেন্ড ম্যারেজ করে, তখন ওর ওই 7-8 বছর মতন বয়স হবে কি, মানে বাচ্চা ওই 6-7-8 এরকম বয়সটা হবে যখন ওর বাবা সেকেন্ড ম্যারেজটা করে। তো তারপরে মোটামুটি অনেক দিন ও সহ্য করেছিল ওর মা। তারপরে শেষের দিকে নাকি ওর যে সৎমা ছিল ওকে নাকি মানে বেরই করে দিয়েছিল বাড়ি থেকে। আর বাবা যে ছিল, বাবাও একটু উদাসীনই ছিল এই ব্যাপারটাতে। বাবা ভ্যান চালক ছিল, আচ্ছা আচ্ছা। উনি একটু উদাসীন ছিলেন। তো যার ফলে কি ওকে সাপোর্ট করার কেউ ছিল না। আর গ্রামে একবার মানে কেউ এরকম হলে পরে তার পাশে এসে তার অন্যান্য আত্মীয়রা এসে দাঁড়াবে, ওটাও আমরা এক্সপেক্ট করতে পারি না। বিকজ সবারই তো সেম কন্ডিশন, সবাই ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা সেম প্রবলেমেই আছে। তার সেখানে গিয়ে একটা মানুষের দায়িত্ব নেওয়া, সেটা একটা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো দিদুনের কাছে শুনলাম যে মোটামুটি অনেক দিন পর ও ওই বাঁশঝাড়টাতে সুইসাইড করে গলায় দড়ি দিয়ে। তো দিদুন আমায় বললো যে তুমি কিন্তু রাত্রিবেলা হলে বা কখনো বাঁশঝাড়ের আশপাশ দিয়ে তুমি একা একা যাবে না। তাহলে যে কেন, কি হবে গেলে? মানে ও যখন সুইসাইড করে আর কি, তখন ওই 7-8 বছর বয়স ছিল না, তার অনেকটা পরে গিয়ে, মানে একটু বড় হয়ে ও সুইসাইডটা করেছিল। সহ্য করতে না পেরে মানে ও আর পারেনি একটা টাইম পর্যন্ত, মানে দেওয়ালে পিঠ থেকেই গিয়েছিল, পারেনি আর। কারণ ওই ছোট বয়সটাতে ও বুঝতেও পারছে না কি করবে, কোথাও চলে যাবে কিনা, ডিসিশন নিতে পারেনি হয়তো কিছু। তো এই ঘটনাটা বলার পরে দিদুন আমায় বলল যে তুমি কিন্তু বাঁশঝাড়ের ওদিক দিয়ে কোথাও যাবে না, রাত্রেবেলা তো তুমি যাবেই না, দিনের বেলাতেও তুমি একা কিন্তু যাবে না। তো আমি যে শুনলাম কেন, কি হবে, তো তুমি যে ঘটনাটা বললে সেটা তো অনেক দিন আগেকার কথা, তা এখন গেলে কি হবে? তো বললো যে অনেক দিন আগেকার ঘটনা হলেও কিছুদিন আগে এরকমই আরেকটা ঘটনা ঘটে। তো আমার যে কিছুদিন আগে মানে কবে, বললে 1-1.5 বছর আগেকারই একটা ঘটনা। তাহলে 1-1.5 বছর আগেও কি কেউ এরকম সুইসাইড করেছিল এখানেই? বললো ঠিক সুইসাইড কিনা আমরা বুঝতে পারছি না। তাহলে যে কী হয়েছিল আমাকে একটু বলো তো। তো যেটা শুনলাম, যিনি সুইসাইড মানে করেছেন সেকেন্ড যিনি, তো উনি ওই গ্রামে নতুন এসেছিলেন। আচ্ছা। তো এই ঘটনাটার বিষয়ে হয়তো ওনার খুব একটা জানা ছিল না, বিকজ যারা গ্রামের অনেক পুরনো তারা জানে যে ওখানে রাত্রেবেলা করে কেউ ডাকে। ইয়েস, মানে তোমারই পরিচিত কারোর ভয়েসে, মানে তোমার ফিল হবে তোমার পরিচিত কেউ তোমায় ডাকছে। তো
উনি হয়তো সেটা জানতেন না। তো উনি বিয়েবাড়ি থেকে বা বাজার থেকে হয়তো ফিরছিলেন, অনেকটা রাতেই ফিরছিলেন। তো ওনাকে ডেকেছে, একদম ওই বাসঝাড়ের ওখান থেকেই ওনাকে কেউ ডেকেছে। তো উনি উত্তর করেন, এটা মানে গ্রামের লোকের অ্যাজাম্পশন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিকজ রাত্রে তো কেউ ছিল না ওখানটায়। তো গ্রামের লোকের অ্যাজাম্পশন যে হয়তো ওই ডেকেছিল, ওই যে বাচ্চা ছেলেটা। ওই বাচ্চা ছেলেটা। তার কারণ বাচ্চা ছেলেটা মারা যাওয়ার পর অনেকেই সেভারাল টাইমস শুনেছে, তো কেউ উত্তর করেনি বা পিছন ঘুরেও কখনো তাকায়নি। গ্রামের লোকরা মানে এই জিনিসগুলো একটু বিশ্বাস করে এবং জানে এই ব্যাপারটা যে ডাকলে পরে তাকাতে হয় না রাত্রিবেলা, ওই, বিশেষ করে নিশির ডাক রাইট, টাইপের না? নিশির ডাক টাইপের কিছুটা। তো এটা শোনার পর আমার একটু একটু ভয় পেলাম আমি। তো দিদুন বলল যে আমি বলে দিলাম তোমাকে, তুমি কিন্তু একদম যাবে না ওদিকে। ঠিক আছে, দিদুনের কথা শুনেছি। তো দিদুনের ঘরে গিয়ে বসে আমি ফোন দেখছি। তো দিদুন এসে খালি আমায় আরেকবার বলে গেল যে এই যে জানলাটা আছে, মানে দিদুনের যে বিছানাটা, বিছানার একদম ডান হাতে একটা জানলা আছে। একটুখানি ইন্টারাপ্ট করছি। ওই যে বাইরের থেকে যে লোকটা এসেছিল তাকে ডেকেছিল, যেটা Assumption. হ্যাঁ অ্যাজিউম করছে ইয়েরা, গ্রামের লোকরা। সেই লোকটাই কি সুইসাইড করে পরে? হ্যাঁ? মানে ওনাকেও সেম অবস্থাতেই ওখানে দেখা যায়। ওকে। পরের দিন সকালে যখন মানে গ্রামের লোকরা সকালে যেটা হয় দাঁত টাত মাছতে মানে টাছতে বাইরে ওখানে আসে। ওনাকে ঝুলে থাকতে দেখে গ্রামের লোকেরা ধারণা করে নেয় যে হয়তো এটা হতে পারে। এটাই হতে পারে যে হয়তো ওই ওই ডেকেছে, কারণ কারণ যেহেতু অনেক বাড়ি অনেকে শুনেছে শুনেছে কেউ। ওটা, অনেকে ওর ডাক শুনেছে ওখানে। তো দিদুনের যে ঘরটা, দিদুনের ঘরের বিছানার ডান হাতে একটা জানলা আছে, জানলাটা খুললেই একদম বাঁশঝাড়টা। দিদুন আমায় না করেছে জানলাটা খুলতে না, দিনের বেলা খোলো, সন্ধ্যের পরে জানলাটা খোলা যাবে না। রাইট। ঠিক আছে। তো দিদুন কলপারে গিয়ে বাসন ধুচ্ছে, আমি বসে আমার মতন মোবাইল দেখছিলাম। তো হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকছে, মানে একটু দূর থেকে একটা আওয়াজ যে কেউ আমাকে ডাকছে। তো আমি ভাবলাম যে ভুল হয়তো শুনতেই পারি, কারণ গ্রামে হয় না যে অনেক দূর থেকে একে ওকে ডাকাডাকি করছে কোনো কারণে। তো ভাবলাম যে ওনারা হয়তো নিজেরা কেউ হয়তো ডাকছে, আমাকে আর কে ডাকবে এখানে, আমাকে তো কেউ ডাকার নেই। অনেকক্ষণ পর আওয়াজটা একটু কাছে, আমাদের ওই যে জানলাটার সামনে, টিকলি একটু জানলাটা একটু খুলবি, একটা বলছে? হ্যাঁ একটা ফিমেল ভয়েস। তাহলে আচ্ছা, তো আমি জানলাটার দিকে জাস্ট তাকিয়েছি, আমি জানলাটা খুলিনি, আমি কোনো উত্তরও করিনি। আবার কিছুক্ষণ পর জানলাটার মধ্যে নক করছে, টিকলি জানলাটা একটু খুলবি, একটা বাটি দেব। তখন মোবাইলটা বিছানার উপর রেখে না আমি উঠে দাঁড়িয়েছি। ওই যে বলেছিলাম না আমাদের পুরনো বাড়ির পাশেই একটা ফ্যামিলি থাকে, তো ওখানে যিনি থাকতেন তাকে গ্রামের সবাই দয়ালের মা বলতো। আচ্ছা আচ্ছা। আমি একদম ওনার ভয়েসটাই পাচ্ছিলাম ওখানে। আমি দয়াল বাম্মা বলি, দয়াল বাম্মার ভয়েস আমি পাচ্ছি, যে আমার মনে হচ্ছে দয়াল বাম্মাই আমাকে ডাকছে। তো আমি দিদুনকে গিয়ে জিজ্ঞাসা বললাম যে দিদুন, দয়াল বাম্মা বোধহয় এসেছে, আমি কি জানলাটা খুলবো, একটা বাটি দেবে বলছে। দিদুন সমস্ত বাসনপত্র ফেলে খালি আমায় বললো যে তুমি একটাও কথা বলবে না, তুমি চুপ করে এখানে বসে থাকো আর জানলা খুলবে না। তো মানে বুঝতেই পারলাম না যে কি হলো, কেন আমাকে না করছে। আমি মানে আবার কিছু একটা বলতে নেবো, দিদুন খালি বললো যে তোমার গলা থেকে যেন কোনো আওয়াজই না বের হয়, তুমি চুপ করে শুয়ে পড়ো। তুমি শুয়ে পড়েছি, কিন্তু মাথা তো ঘুরছে যে কেন আমাকে না করলো। আর দয়াল বাম্মা এলো, দরজাটাও খুললাম না। এবার দিদুন যথেষ্ট মানে রেগেই বলেছে আমায়, যেহেতু আমি শুনছিলাম না, চুপ করে তুমি শুয়ে থাকো। তো আমি এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়েছি। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দিদুনকে জিজ্ঞাসা করেছি, তুমি আমাকে না করছিলে কেন জানলাটা খুলতে বা কোনো আওয়াজ করতে। দিদুন খালি আমায় বললো যে দয়ালের মা তো নেই, ও শহরে গেছে, দয়ালের মা 1 সপ্তাহ পরে আসবে।
তাহলে যে আমি তো দয়াল বাম্মারই আওয়াজ পেলাম, আমার তো একদম স্পষ্ট। বললো ওই জন্যই তোমায় না করলাম, তোমায় যে ঘটনাটা বলেছিলাম যেখানে ডাকে সেই তোমায় ডেকেছে, আর তুমি যদি আওয়াজ করতে হয়তো তুমি হিপনোটাইজড হয়ে তুমিও হয়তো সুইসাইড করে ফেলতে। এইসব ডাকগুলো যতজনই এসে বলে এই সমস্ত ডাকগুলো নাকি ভীষণ চেনা গলাতেই ডাকে। তাহলে পরে মানে যেটাতে রেসপন্স করবে। রেসপন্স করবে। ওই বাড়িটা এখনো আছে? যাও তারপরে গিয়েছো? আর কোনো ইনসিডেন্ট হয়নি না? আমার সাথে আর কিছু হয়নি। পরে দিদুনের মুখে শুনেছি, মানে তারপর তো মোটামুটি গ্রামে সবাইকে জিনিসটা চাউর করে দেওয়া হয়েছে যে কেউ রাত্রে বাসঝাড়ের আশেপাশ দিয়ে যাবে না। এবার আমাদের কিছু উপায় নেই, আমাদের জমিটা ওইখানটাতেই। এবার বাঁশঝাড়টা কাটতেও লোকে ভয় পায় যে বাঁশঝাড় যে কাটবে তার সাথে আবার যদি কিছু হয়ে যায়। তো ওই জন্য মানে বাঁশঝাড়টার আশপাশ দিয়ে এখন ওই একটা বেদির মতন করে দেওয়া হয়েছে, পুজো পাঠ ওখানে করা হয়েছে। আর এখন তো ইলেকট্রিসিটি গেছে, চতুর্দিকে এখন লাইট ফাইট জ্বলে। তাও গ্রামের মোটামুটি সবাই জানে যে এখানে দিয়ে রাত্রেবেলা যাওয়া যাবে না, একা তো যাওয়া যাবেই না, আর কেউ ডাকলে কোনো উত্তর করা যাবে না, চুপচাপ সামনে হেঁটে চলে যেতে হবে। আর এই যে বাঁশঝাড়টা যেটা আছে সেটা দিনের বেলাতে নিশ্চয়ই গেছো? হ্যাঁ, লুকস নর্মাল। রাত্রেবেলাতেও যখন আমি সেদিন রামপ্রসাদের বাড়ির থেকে যখন বাড়ি যাচ্ছিলাম তখনও বাসঝাড়ের পাশ দিয়েই গেছি, তখনও কিছু ফিল হয়নি বা তখনও ওরকম কিছু মনেই হয়নি। তখন যদিও আমি ঘটনাটাও জানতাম না, পরে আমি শুনলাম দিদুনের কাছে। রামপ্রসাদের বাড়িতে যে আলোচনা হচ্ছিল তুমি বললে না, সেটা তো কি তোমাকে জানিয়ে দেওয়ারই একটা কিছু মানে চেষ্টা? যে না মানে ওরা হয় না যে গ্রামের মহিলারা বসে গল্প করছে, মানে টুকটাক গল্প, এবার গল্পে গল্পে হয়তো উঠে এসেছে ঘটনাটা, ওরা নিজেরা একটা গল্প করছে। এবার গ্রামে কি হয়, সন্ধেবেলাটা বেশিরভাগ একটা ভৌতিক গল্পই করে সবাই বসে, বেশ মজা লাগে চা নিয়ে। তুমি জানবে সেটা, তাই না? এবার গ্রামের মহিলাদের এক একদিন একটা টপিক থাকে গল্প করার, সেদিন হয়তো ওদের ভৌতিক টপিক ছিল, আমি ঠিক জানি না ওটা। সেই এমনি সিনেমায় বা বইতে সেই শুনি না যে বাঁশঝাড়ের ভূত, ব্যাপারটা সত্যি করেই বাঁশঝাড়। তারপর থেকে বাঁশঝাড় দেখলেই ভয় লাগে আমার এখন, মানে অনেস্টলি কখনো ট্রেনে করে যাচ্ছি তখনও বাঁশঝাড় দেখছি তো ওই জিনিসটা ফট করে মাথায় আসে, আমার রিলেট হয় জিনিসটা। তারপরে বহুবার গেছি দিদুন বাড়িতে, ওই রাত্রেবেলাটা তারপরে একটু গাটা ছমছম করে, একটু ভয় লাগে, একটু অ্যালার্ট থাকি আমরা রাত্রেবেলাটা। ঘটনাগুলো শুনলাম, 3টে ঘটনা যেটা অমৃতার সঙ্গে হয়েছে, এবং 3টে ঘটনাই একটু ডিফারেন্ট। মানে প্রথম দুটো ঘটনা তো একটু স্যাড এলিমেন্ট আমার মনে হয়, একটা বিদেহী আত্মা এবং সেরকম টাইপের। আর লাস্টে যে ঘটনাটা শুনলাম ওটার আবার ফার্স্ট পার্টটা একটু স্যাড মোডটাকে অন করে দেয়, তার কারণ হলো ওই বাচ্চাটার ঘটনার। বাট অ্যাগেন সেই বাঁশঝাড়ের ভূত। সো কেমন লাগলো এই ঘটনাগুলো প্লিজ আমাদেরকে জানাবেন। আর জানি আপনাদের কাছে যদি এরকম ধরনের কোনো ঘটনা থাকে বা আপনারা যদি আসতে ইচ্ছুক হন আমাদের স্টুডিওতে, যারা লোকালাইট বা যারা ক্লোজ প্রক্সিমিটিতে থাকে তারা কিন্তু আমাদের এই যে এখন যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে এখানে আপনারা আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন, এবং সিলেকশন হয়ে গেলে পরে আমরা আপনাদেরকে ইনভাইট করব আমাদের স্টুডিওতে। আর থ্যাংক ইউ সো মাচ অমৃতা, আজকে তুমি আমাদেরকে এই 3টে ঘটনা শেয়ার করলে এবং সময় বের করে আমাদের স্টুডিওতে আসলে। থ্যাঙ্কস আ লট ফর দ্যাট। থ্যাংক ইউ আমাকেও প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এটা বলার জন্য। দর্শকদের জন্য বাকি থেকে গেল নাম, একদমই সেটা আছে। সো আজকে যেই দুটো নাম নেওয়া হবে এবং যাদেরকে আমরা একটা বড় থ্যাংক ইউ জানাতে চাই, নামগুলো তুমি বলবে আজকে? আমি মনে করিয়ে দিচ্ছি। না বলো না। একজন হচ্ছে অনিতা মুখোপাধ্যায় এবং নীলব্রত দে। সো আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আপনারা
আমাদের এই সিরিজটাকে অনেক দিন ধরে ফলো করছেন, নিয়মিত কমেন্ট করেন যখনই এপিসোডসগুলোকে এয়ার করা হয়। সো আ বিগ থ্যাংক ইউ টু বোথ অফ ইউ। এই জানাতে পারি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, এবং বাকি যারা দর্শকরা আছে তাদেরকেও জানাই উই আর ভেরি থ্রিল্ড যে আপনারা আমাদের সঙ্গে এতদিন ধরে জুড়ে আছেন, এবং আশা করব যে আগামী দিনগুলো আপনারা আমাদের এই জার্নিতে থাকবেন। অ্যান্ড নাও ইট হ্যাজ বিকাম আ বিগ ফ্যামিলি। সো আমাদের এই এপিসোডটা কেমন লাগলো সেটা তো জানাবেনই, বাট ওভারঅল আমাদের এই সিরিজটা কেমন লাগছে সেটাও জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রিপশনের রিকোয়েস্টটা তো থাকলোই। সো জুড়ে থাকবেন আমাদের সঙ্গে এই চ্যানেল, এই সিরিজ যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।